নমস্কার বন্ধুরা, অল্প কথা গল্পগাথার পক্ষ থেকে আজকের আসরে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজকের আসরে আপনাদের শোনাবো বলে যে গল্পটা নিয়ে এসেছি সেটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি গল্প। আশা করছি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না যেন। তাহলে শুরু করি আজকের কাহিনী। আজকের কাহিনী বিখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের রহস্য গল্প রূপ। আপনি সঞ্জিত চৌধুরীকে চেনেন? চিনি। কতদিনের আলাপ? বেশি দিনের নয়, বছর খানেক। কিরকম আলাপ? এই জাস্ট হাই হ্যালো। আলাপটা কিভাবে হয়েছিল ঠিক ডিটেলসে মনে নেই, সোশ্যাল কোনো গ্যাদারিংয়ে বোধ হয়। আপনার মেমোরি কি খুব খারাপ? না তো। এ কথা কেন বলছেন? সঞ্জিত এমন একজন লোক যার সঙ্গে আলাপ হওয়াটা ভুলে যাবার মতো ঘটনা নয়। আমার সঙ্গে তো কত লোকেরই আলাপ হচ্ছে রোজ। সব কি মনে থাকে? আপনার স্মৃতিটা একটু জাগিয়ে দিতে পারি কি? সেটা কি খুব দরকার? দেখুন, যদি মনে পড়ে। তার দরকার নেই। আমাদের আলাপ হয়েছিল একটা ডিনারে। এই তো মনে পড়েছে, ডিনারটা হয়েছিল একটা বিউটি কন্টেস্টের পর। হ্যাঁ, সেই কন্টেস্টে আপনিও একজন প্রতিযোগী ছিলেন, তাই না? ছিলাম। সেটা কি কিছু দোষের? দোষের কথা উঠছে না, শুধু বলছি আপনি একজন কন্টেস্টেন্ট ছিলেন। ছিলাম। এবং আপনি নম্রতা শাহ নামের একটি মেয়ের কাছে হেরে যান। হ্যাঁ, অথচ সেই কন্টেস্টে আপনারই বিউটি কুইন হওয়ার কথা, আর হলে আপনি মডেলিং এর একটা খুব লোভনীয় কন্ট্রাক্ট পেতেন, সেই সঙ্গে হয়তো ফিল্মের রোলও। এখন ওসব কথা উঠছে কেন? যা হয়নি তা নিয়ে ভেবে কি হবে? ক্যাশ প্রাইজ, সোনার মুকুট এবং উপহারের পরিমাণটা কম ছিল না। আমি এইসব নিয়ে আর ভাবি না। কিন্তু আপনি সেই কন্টেস্টে রানার আপও হননি। আপনি হয়েছিলেন চতুর্থ বা পঞ্চম। হ্যাঁ, অথচ সবাই জানতো রানার আপ বা বিউটি কুইন কেউই আপনার ধারে কাছে আসার মতো ছিল না। বলছি তো ওসব ভুলে গিয়েছি। আপনার কি রাগ হয়নি? হয়তো হয়েছিল। কার ওপর? কারো ওপর নয়, নিজের ভাগ্যের ওপর। ভাগ্য ছাড়া অন্য কোনো ফ্যাক্টর ছিল না? তা আমি জানবো কি করে? জানেন না? না, আমি কিচ্ছু জানি না। নম্রতা শাহকে আপনি চিনতেন? আগে আলাপ ছিল না, কন্টেস্টে গিয়ে আলাপ হয়েছিল। তার পরিচয় জানেন? খুব ভালো করে জানি না, শুনেছি বড়লোকের মেয়ে। বড়লোক বললে কিছুই বলা হয় না। নম্রতা শাহ হল বিমলা প্রসাদ শাহের মেয়ে, বাড়ি ইউপি। বিমলা প্রসাদ এক্সপোর্ট বিশেষজ্ঞ, খ্রিস্টান এবং চামড়া চালান দিয়ে কোটি কোটি টাকা বছরে আয়। ও,
তা হবে। ওরকম তাচ্ছিল্য প্রকাশ করলেন, তার মানে বিমলা প্রসাদের টাকাটা আপনাকে বোধহয় ইমপ্রেস করলো না। অন্যের টাকা আছে, তাতে আমার কি যায় আসে বলুন তো? অবাক হওয়ার ব্যাপারেও একটা আছে, শুনবেন? আপনি পুলিশের লোক, শোনালে শুনবো। না মিস মিত্র, আমি জোর করে শোনাতে চাইছি না, তবে শুনলে হয়তো আপনার ধাঁধা কেটে যাবে। আমার কোনো ধাঁধা নেই তো। 1 বছর আগে একটা বিউটি কন্টেস্টে হেরে গিয়েছিলাম, তো কি হয়েছে সেসব নিয়ে আমি আর এখন ভাবি না। কেন যে আপনি সেসব পুরনো কথা খুঁচিয়ে তুলছেন? আপনি কি বিরক্ত হচ্ছেন? না না, বিরক্ত হব কেন? আসলে আমাকে নিয়ে কথা উঠলে আমার খুব অস্বস্তি হয়। কথাটা আপনাকে নিয়ে তো হচ্ছে না, হচ্ছে নম্রতাকে নিয়ে। তাকে নিয়েই বা কেন? আমি পুলিশের লোক এবং অন ডিউটি। আপনার কি মনে হয় আমি শুধু শুধু গল্প করতে এসেছি? ছি ছি, আমি তাই বললাম বুঝি? আসলে আমি প্রসঙ্গটা ধরতে পারছি না। যে প্রসঙ্গটা যাতে আপনি ধরতে পারেন, সেই জন্যেই তো পুরনো এবং মৃত অতীতকে পুনর্নির্মাণের চেষ্টা। নইলে কবর খুঁড়ে কঙ্কাল বের করবার লাভ কি বলুন তো? আমি ক্ষমা চাইছি। যা বলছিলেন বলুন। আরে, ক্ষমা চাইছেন কেন? পুলিশের কাছে ক্ষমা চাইতে নেই। তারা এতই অভদ্র যে ক্ষমা চাইলে ক্ষমা জিনিসটাকে অপমান করা হয়। গার্গী একটু হেসে বলল, আপনাকে অভদ্র বলিনি কিন্তু। বলার সময় যায়নি। আমার ভদ্রতার মুখোশ এখনো খুলে ফেলিনি কিনা। আমি কিন্তু এবারে একটু একটু ভয় পাচ্ছি। আগেই ভয় পাবেন না, কিছুটা জানার পর ভয় হলেও হতে পারে। জানাটা বিশেষ দরকার কি? হ্যাঁ, বেশ, তাহলে বলুন। কন্টেস্টের দিনটা মনে পড়ে? পড়ে। জাজেরা প্রত্যেকেই আপনার ফেভারে ছিল সেদিন। আপনি তা বুঝতে পেরেছিলেন? না বুঝবার কি? 3 জন বিচারকের স্কোর শিটেই আপনার নামের পাশে মোটা মোটা নম্বর জমা হচ্ছিল। হাসছেন যে? ভাবছি আপনি এত সব জানলেন কি করে। আমি তো জানি না। অনেক পরিশ্রম করে জেনেছি। একটা বাজে ব্যাপারে অনেক সময় নষ্ট করে ফেলেছেন। ব্যাপারটা যদি বাজে বলেই মনে হয়ে থাকে, তাহলে বিউটি কন্টেস্টের নাম দিতে গেলেন কেন? হুজুগে আমার এক মামা ইমপ্রেসারিও, তিনি একরকম জোর করে নামিয়েছিলেন। এই কন্টেস্টে থেকে নাকি মিস ইন্ডিয়া কন্টেস্টে পাঠানো হয়। আরো অনেক লোভনীয় প্রস্তাব ছিল। মাত্র 1 বছরের মধ্যেই কি আপনার মোহভঙ্গ হয়ে গেছে? হ্যাঁ, আমার আর এসব ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই। মোহভঙ্গ কিভাবে হলো সেটাও কি বলতে হবে? কোনো জবরদস্তি নেই, ইচ্ছে হলে বলবেন। ওই কন্টেস্টেই আমার মোহভঙ্গ হয়েছিল। আমি একজন পুলিশ, আমার মতামতেরও হয়তো দাম নেই, তবুও বলছি, আপনি চেষ্টা করলেই মিস ইন্ডিয়া হতে পারেন। আপনি তো দারুণ সুন্দরী।
প্লিজ আর ও কথা বলবেন না। এখন এই সুন্দরী শব্দটি শুনলে আমার রিপালশন হয়। সুন্দর হওয়ার যে কি ঝামেলা তা তো আপনি বুঝবেন না। আপনি আমাকে খুবই অবাক করলেন। মেয়েরা তো কমপ্লিমেন্ট পছন্দই করে, আমি করি না। লোভী পুরুষদের অনেক অ্যাডভান্সেস আমাকে সহ্য করতে হয়েছে। আমার অভিজ্ঞতা খুব ঘিনঘিনে। এমনকি আমার এক জাততো দাদা অব্দি আমাকে বিয়ে করার জন্য পাগল। এসবের ফলে আমার সৌন্দর্য জিনিসটার উপরে আকর্ষণ চলে গিয়েছে। এতটাই চলে গেছে যে আমি একবার ন্যাড়া হবার জন্য একটা সেলুনে গিয়ে হাজির হয়েছিলাম। বলেন কি? গার্গী হাসতে হাসতে বলে, তাহলেই বুঝুন। কিন্তু নাপিতটা আমার প্রস্তাব শুনে হাত গুটিয়ে বলল, আপনার মাথা ছেঁচে দিলে আমার হাতে কুষ্ঠ হবে দিদি। কিছুতেই ন্যাড়া করতে রাজি হলো না। আমার হিসেব মতো আপনার বয়স মাত্র 20। এই বয়সেই এরকম যোগিনী হওয়ার কথা তো আপনার নয়। আপনি কি একটু পিউরিটান? আমার বাবা খুব পিউরিটান, মা আবার ঠিক উল্টো। আমি পিউরিটান না হলেও আমার আর ওসব ভালো লাগে না। আপনি কি যেন বলছিলেন সবর বাবু? ও হ্যাঁ, আশ্চর্যের বিষয় হলো বিমলা প্রসাদ সার পরিবারও কিন্তু ভীষণ পিউরিটান। ওদের বাড়ির কোনো মেয়ে বিউটি কন্টেস্টে নামছে এটা ভাবাই যায় না। তবে নম্রতা নামলো কেন? নম্রতা ইজ রেবেল। কলকাতায় পড়তে এসে খুব অল্প বয়সেই সে একটি বাঙালি ছেলেকে বিয়ে করে। ছেলেটির তেমন কোনো গুণ নেই, তবে ভেরি হ্যান্ডসাম। ওরকম সুপুরুষ খুব কম দেখা যায়। এই বিয়ের ব্যাপারে পরিবারে খুব অশান্তি হয়েছিল। ছেলেটি ওরকম স্বজাতি নয়, উপরন্তু বাপে তেড়ানো মায় খেদানো ভ্যাগাবন্ড টাইপের। বউয়ের ভরণ পোষণের ভার নেওয়ার যোগ্যতা ওর ছিলই না। এই গল্পটাও কি আমার শোনা দরকার? না চাইলে নয়, বলছি তো, শুধু গল্প করতে আমি আসিনি। বেশ, তাহলে বলুন। নম্রতা ছেলেটাকে বিয়ে করায় পরিবার রেগে গেলেও তাদের কিছু করার ছিল না। বিমলা প্রসাদ মেয়ে জামাইকে তার কলকাতার বালিগঞ্জ প্লেসের বাড়িটা দিয়েছিলেন এবং জামাইকে তার অফিসে একটা মোটা মাইনের চাকরিতেও বহাল করেন। ছেলেটার অবশ্য চাকরিতে কোনো মন ছিল না। সারাদিন মদ খেত আর বাড়ির সুইমিং পুলের ধারে বসে থাকত। বিয়েটা অবশ্যই সুখের হয়নি। নম্রতার সঙ্গে তার বর বিজিত রায়চৌধুরীর প্রায় প্রবল ঝগড়া হতো। শোনা যায় মারপিট অব্দি গড়াতো ব্যাপারটা। অথচ নম্রতা বিজিতকে ডিভোর্স করার কথাও ভাবতে পারত না। লাভ হেট রিলেশনেই হবে বোধহয়। প্রচন্ড আক্রোশ, আবার প্রচন্ড ভালোবাসা। কিন্তু এর একটা সাইকোলজিক্যাল রিয়াকশনও আছে। নম্রতা অসম্ভব ডিপ্রেশনে ভুগতে থাকে মাঝে মাঝে। সাইকিয়াট্রিস্টের কাছে যে গিয়েছিল, বিজিত তার প্রতি ফেথফুল কি না তা নিয়েও সে ভয়ঙ্কর সন্দেহ বাতিকে ভুগত। সুইসাইডাল টেন্ডেন্সিও ছিল। তা যাই হোক, ছেলে মেয়েদের কাছে ডাকসাইটে বাবা মাও জব্দ হয়ে যায়। বিমলা প্রসাদের মতো গোঁড়া রক্ষণশীল মানুষও মেয়ের এই অবস্থা দেখে সে যখন যা বায়না করত তখনই তা মেটাতেন। বিউটি কন্টেস্টে নামার ব্যাপারেও বাবা কোনো আপত্তি তোলেননি। আপনি কিন্তু আর কোনো প্রশ্ন করছেন না?
আমি শুনছি তো। হ্যাঁ, কিন্তু নম্রতা তেমন সুন্দরী না হয়েও বিউটি কন্টেস্টে কেন নামতে গেল তা জানার কৌতূহল নেই? নম্রতা সুন্দরী নয় বুঝি? আমার তো তা মনে হয়নি। ওর ফিগার খুব ভালো, মুখশ্রীও চমৎকার। একটা শ্বাস ফেলে সবর বলে, আপনি সত্যি একটু অদ্ভুত আছেন। নম্রতা জাস্ট সো বিউটি কন্টেস্টে নাম্বার মতো চটক বা গ্ল্যামার ওর নেই। যাকে ও কেন নেমেছিল জানেন? জাস্ট টু মেক বিজিত জেলাস। নম্রতার সব প্রবলেম বিজিতকে নিয়ে। বিজিতকে ও পুরোপুরি গ্রাস করতে চায়। বিজিতের চোখে ও সর্বোত্তমা নারী হয়ে থাকতে চায়। এটা এক ধরনের পাগলাটে অবসেশন। কন্টেস্টে জয়ী হওয়া ওর কাছে খুবই জরুরি ব্যাপার ছিল। বিমলা প্রসাদকে একজন সাইকিয়াট্রিস্ট সাবধান করে দিয়েছিলেন, ওর মেয়ের যে অবস্থা তাতে ইগোতে আঘাত লাগলে ম্যাসিভ নার্ভাস ব্রেকডাউন হতে পারে। সুতরাং বিমলা প্রসাদ ওর মেয়ের হয়ে কলকাঠি নেড়েছিলেন। কন্টেস্টের মাঝপথে যখন সবাই বুঝতে পেরেছে যে গার্গী মিত্র নামে মেয়েটি তার প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেক এগিয়ে আছে, তখনই তিনজন বিচারকের কানে কানে কিছু বলে দেওয়া হলো এবং কয়েকটা মুখ আটা মোটা খামও হাত বদল হলো। বুঝেছেন? গার্গী হাসছিল, বলল, বুঝেছি, কিন্তু নম্রতা শাহ বিউটি কুইন হওয়ার পর দর্শকদের মধ্যে থেকে কিছু বিরূপ প্রতিক্রিয়া হয়েছিল। আপনার কি মনে আছে? একজন যুবক বিচারকদের পেছন থেকে উঠে চিৎকার করে বলেছিল যে এটা সম্পূর্ণ জালি ব্যাপার, সাজানো জিনিস, জোচ্চুরি ইত্যাদি ইত্যাদি। ছেলেটা রেগে জাজদের সিটও কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল। সিকিউরিটির লোকেরা তাকে ধরে বাইরে নিয়ে যায়। হ্যাঁ, একটা গোলমাল হয়েছিল শুনেছি। সেই সময় আমাদের র্যাম্প থেকে সরিয়ে ভেতরে নিয়ে যাওয়া হয়েছিল। আমার খুব লজ্জা করছিল। যে ছেলেটা ওরকম রিয়াক্ট করেছিল সে কে জানেন? না, নম্রতার হাজব্যান্ড বিজিত রায়চৌধুরী। তা হবে। এবার আমার প্রশ্ন, বিজিতকে কি আপনি চেনেন? গার্গী একটু চুপ করে থেকে বলল, এ কথার জবাব দেওয়া কি খুব জরুরি? নিজস্ব সূত্রে আপনি বোধহয় সব খবরই রাখেন। শবর দাশগুপ্ত একটু হাসল। আমি কিন্তু সব জানতা নই। আমার সব খবরই সেকেন্ড হ্যান্ড, সেগুলো যাচাইয়ের অপেক্ষা রাখে। আচ্ছা, বিজিতের কথা থাক। সঞ্জিত চৌধুরী প্রসঙ্গে যদি কিছু প্রশ্ন করি, জবাব দেবেন কি? গার্গী একটা শ্বাস ফেলে বলে, গোপন করার কিছু তো নেই। তাকে আপনি কতটা চেনেন? বললাম তো, ওই হ্যালোর বেশি নয়। সঞ্জিত একজন ডাক্তার, বেশ ভালো গাইনোকোলজিস্ট। বেহালায় একটা নার্সিংহোম খোলার জন্য চেষ্টা করছে। প্রচুর টাকার দরকার তার। সেদিন বিউটি কন্টেস্টে সে ছিল তিনজন বিচারকের একজন।
খুব অন্যায়ভাবে 3জন বিচারকই আপনাকে বঞ্চিত করে নম্রতা শাহকে বিউটি কুইন করে দিয়েছিল বটে, কিন্তু সঞ্জিতের বোধহয় একটু বিবেক দংশন হয়েছিল। কি বলেন? হতেই পারে। ডিনারে আপনি ছিলেন সঞ্জিতের পাশে, ঠিক তো? এবং সেদিন সঞ্জিত আপনাকে কিছু বলেছিল। কথাগুলো কি তা আমরা হয়তো কোনো দিনই জানতে পারবো না যদি আপনি তা প্রকাশ না করেন। কথাগুলো অবশ্য খুব ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হলো সঞ্জিতের অ্যাপ্রোচটা কিরকম ছিল মিস মিত্র? গার্গী খুব মিষ্টি করে একটু হাসল, তারপর বলল, উনি আমার উপর একটু ডাক্তারি করতে চেয়েছিলেন। আমাকে দেখে নাকি ওর মনে হয়েছিল আমার কিছু শারীরিক প্রবলেম আছে। উনি ওর চেম্বারে যেতে বলেছিলেন। আপনি গিয়েছিলেন? না, তবে উনি মাঝে মাঝে আমাকে ফোন করতেন এবং যেতে বলতেন। তবু আপনি যাননি? কেন যাব বলুন? আমার কোনো প্রবলেম আছে বলে তো আমার মনে হয়নি। তারপর কি উনি উপযাচক হয়ে আপনার কাছে আসেন? গার্গী মৃদু হেসে বলল, হ্যাঁ। এই বদান্যতা দেখেও আপনি খুশি হননি? আমাকে তো এভাবেই বেঁচে থাকতে হয়, যে কত লোকই যে আমার উপকার করতে চায়। সেই ডিনার পার্টিতে একটা ঘটনা ঘটেছিল। মাতাল বিজিত রায়চৌধুরী ডিনারে আমন্ত্রিত ছিল বটে, কিন্তু তাকে প্রথমে ঢুকতে দেওয়া হয়নি। কিন্তু শেষ দিকে সে জোর করে ঢোকে এবং প্রচণ্ড চেঁচামেচি করে। সে জাজদের উপরেও হামলা করেছিল। হ্যাঁ, বিশ্রী ব্যাপার। সঞ্জিত রায়চৌধুরীর সঙ্গে তার একটা হাতাহাতিও হয়েছিল। সঞ্জিত বিজিতকে বোধ হয় ঘুষি টুসি মারে। আমি দেখিনি। গন্ডগোল শুরু হতে আমি ঘর থেকে পালিয়ে যাই। আমি খুব ভীতু মেয়ে। কিন্তু সেই ঘুষির রিয়াকশন ভালো হয়নি। বিজিতের যে কাণ্ডই করে থাকুক, সে বিমলা প্রসাদের জামাই। তার গায়ে হাত তোলা বিমলা প্রসাদের নিশ্চয়ই পছন্দ করেননি। আর নম্রতা বিকেম ফিউরিয়াস। বিজিতকে মারার ফলে নম্রতা এসে বাঘিনীর মতো সঞ্জিতের উপর ঝাঁপিয়ে পড়ে। সঞ্জিত প্রচন্ড রেগে যায়, চিৎকার করে সবাইকে শুনিয়ে বলে কিভাবে নম্রতাকে জেতানো হয়েছে। ইট ওয়াজ আ রিয়েল প্যান্ডেমোনিয়াম। হ্যাঁ, শুনেছি। সঞ্জিত চৌধুরী আমাকে টেলিফোনে সব বলেছিলেন পরদিন। হি ট্রাইড টু বি আ হিরো। আপনি তার হিরোইজমকে বোধহয় খুব একটা মূল্য দেননি। গার্গী ফের মৃদু হেসে বলল, আমি আমার চারদিকে রোজ কত হিরো যে দেখতে পাই, এখন আমার আর তা নিয়ে কোনো রিয়াকশন হয় না। গতকালও আমাকে দোতলায় বারান্দায় দেখতে পেয়ে একজন হিরো সাইকেলটা এত জোরে চালাতে লাগলো যে শেষে একটা রিক্সার সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে রক্তারক্তি কাণ্ড। তাহলে কি ধরে নেব? ব্যক্তিগত জীবনে আপনার কোনো হিরো নেই? কি মনে হয় আপনার পুলিশ সাহেব? পুলিশরা হৃদয়ের খবর কি করে রাখবে বলুন? তবে হৃদয় থেকে সেটা যদি খুনোখুনিতে দাঁড়ায়, তখন পুলিশকে খবর রাখতে হয়। ইনফ্যাক্ট পৃথিবীতে হৃদয় গঠিত খুনোখুনির সংখ্যা খুবই বেশি।
আপনি কি তা জানেন? না, আমি খবরের কাগজ অত মন দিয়ে পড়ি না। ভালোই করেন। পৃথিবীতে যত ময়লা আর গাদ আছে, খবরের কাগজ তার সযত্নে তুলে সকালবেলায় আমাদের সামনে সাজিয়ে দেয়। যে দেশে খবরের কাগজ নেই, সেই দেশের লোক বোধহয় খুবই সুখী। এবার দু একটা কথা। হ্যাঁ, বলুন। সঞ্জিত চৌধুরীকে আপনি তাহলে পাত্তা দেননি, তাই তো? আমি তো এটা বলিনি। পাত্তা টাত্তা নয়, আমি জাস্ট তার চেম্বারে যাইনি। সঞ্জিত আপনার সঙ্গে কোথাও দেখা করে? এখানে আমাদের বাড়িতে ও একদিন সকালে এসে হাজির। যে চেয়ারে আপনি বসে আছেন ওখানেই বসেছিলেন তিনি। বড় একজন ডাক্তার এসেছেন শুনে আমার বাবা মাও তার সঙ্গে এসে কথা টথা বলে যান। তারপর তিনি বেশ কথাবার্তা বলতে পারেন, দারুণ স্মার্ট, চেহারাটাও রীতিমতো ভালো। সঞ্জিত কি বলতে এসেছিল? বিউটি কন্টেস্টে আমার হেরে যাওয়া নিয়ে দুঃখ প্রকাশ করাটা ছিল তার মধ্যে, আর বারবার আমার শরীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে আমার মা বাবাকে বলে যান যেন তারা তার মেয়েকে একবার তাঁর চেম্বারে পাঠান। আপনি বোধহয় তবুও রাজি হননি? না, তবে বলেছিলাম প্রয়োজন হলেই যাব। একটু ইন্টারাপ্ট করছি। বিজিত রায়চৌধুরী ঠিক কবে আপনাকে অ্যাপ্রোচ করে? গার্গী মুখটা নামিয়ে নিল, তারপর ফের মুখটা তুলে বলল, এত খবর যে কে আপনাকে সাপ্লাই করেছে? ইনস্টিংক্ট। বিজিত এ বাড়িতে হানা দেয়নি। সে একদিন আমাকে ফোন করে, দেখা করতে চায়। আমি বিরক্ত হয়ে বলি যে আমার ইচ্ছা নেই। সে ফোন রেখে দেয়। তবে সে বারবার ফোন করত, রোজ। আমি ফোন রেখে দিতাম। তারপর একদিন একটা বড় কোম্পানির মডেলিং টেস্টের জন্য তাদের এজেন্ট আমাকে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট দেয়। আমি জানতাম না যে সেটা বিজিতেরই পাতা ফাঁদ। যাই হোক, সেখানে অর্থাৎ সেই এজেন্টের অফিসে বিজিতের সঙ্গে আমার দেখা হয়। কি বলেছিল বিজিত? কি বলতে পারে বলে আপনার মনে হয়? প্রেম ভালোবাসার কথা তো। পুরুষরা তো তাই বলে, and he was a mad about that. সে পরিষ্কার বলেছিল নম্রতাকে সে ভালোবাসে না, সে আমাকে চায়। আপনি কি করলেন? করুণ হেসে গার্গী বলল, আমার ফের ন্যাড়া হয়ে যেতে ইচ্ছা হচ্ছিল। একজন বড় ডাক্তার আর একজন বড় লোকের জামাই, দুজনেই পাওয়ারফুল এবং দুজনেই মরিয়া। আপনার বেশ বিপদই গেছে, তাই না? নিজের চেহারার জন্য তাই আজকাল আমার লজ্জা হয়। কিন্তু দোষটা তো আপনার নয়, সৃষ্টিকর্তার, তাই না? ভালো কথা। আপনি কি মডেলিং এর কন্ট্রাক্টটা পেয়েছিলেন শেষ অবধি? হ্যাঁ। বিগ অফার? হ্যাঁ, মোটামুটি ভালো অফার। গত 8 মাসে আমার হিসেব মতো আপনি অন্তত 8টা কোম্পানির হয়ে ভিডিও মডেলিং করেছেন। তাছাড়া খবরের কাগজের বিজ্ঞাপন, প্রোডাক্ট লেবেল এবং পোস্টারিং তো আছেই। টিভি সিরিয়ালে আপনার মুখ সম্প্রতি দেখা দিতে শুরু করেছে। এসব তো আর গোপন খবর নয়, সবাই জানে। ঠিক কথা মিস মিত্র, কিন্তু সবাই যা জানে
তার আড়ালে গোপন খবরও কি কিছু তৈরি হয় না? ঠিক বুঝতে পারলাম না। আপনার হয়তো জানা থাকতেও পারে যে বিউটি কন্টেস্টের 3 মাস পর ডক্টর সঞ্জিত চৌধুরীর স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। হেপাটাইটিস ই। কিভাবে রোগটা হয়েছিল তা খুবই রহস্যময়, কেউ জানে না, আমিও না। কিন্তু অনেক অনুসন্ধান করে শুধু এটুকু জেনেছি যে ক্রনিক সর্দি কাশির জন্য তিনি একটা বিদেশি অ্যান্টিজেন ইনজেকশন নিচ্ছিলেন। হতে পারে সেটা থেকে ইনফেকশন হয়ে। তো মাথা নেড়ে সবর বলল, ব্যাখ্যা দেওয়া আমার পক্ষে অসম্ভব। ইট ওয়াজ আ ভেরি ন্যাচারাল ডেথ। গার্গী চুপ করে রইল। কিছু ভাবছেন? ভাবছি আমার কিছু ভাবা উচিত কিনা। আরে না মিস মিত্র, আপনাকে চিন্তায় ফেলার জন্য কথাটা বলিনি। আসলে ঘটনাগুলিকে একটা পরম্পরায় বা কার্যকারণ সূত্রে বিন্যস্ত করা যায় কিনা সেটাই দেখছিলাম। কিন্তু না, মিসেস চৌধুরীর আকস্মিক মৃত্যু কোনোভাবেই পচা ইঁদুরের গন্ধ ছড়াচ্ছে না। তাহলে কথাটা উঠল কেন? পুলিশের মন সন্দেহ পিশাচ। বিউটি কন্টেস্টের 6 মাসের মাথায় যে নার্সিংহোমে ডাক্তার চৌধুরী অ্যাটাচড ছিলেন সেখানে তাঁর এক পেশেন্টের মৃত্যু হয় এবং রোগীর বাড়ির আর পাড়ার লোক এসে এমন হামলা করে যে নার্সিংহোমে প্রচন্ড ভাঙচুর হয়। ডাক্তার চৌধুরীও উন্ডেড হয়েছিলেন। জানি, শুনেছিলাম। এটাও কি অস্বাভাবিক ঘটনা? না, কলকাতায় এরকম প্রায়ই হয়। তাহলে? একটা শ্বাস ফেলে সবর বলে, ব্যাপারটা বাইরে থেকে দেখলে একটা আবেগজনিত ঘটনা মাত্র, কিন্তু তদন্ত করতে নেমে দেখা গিয়েছিল হামলাকারীরা কেউই পেশেন্টের বাড়ির বা পাড়ার লোক ছিল না। তারা কারা তাও জানতে পারা যায়নি। তবে যেটুকু জানা গেছে তা হলো এরা ছিল পেশাদার বা ভাড়াটে গুন্ডা। কেন যে আমাকে এসব শোনাচ্ছেন? সবর একটু হেসে বলল, সঞ্জিত চৌধুরী একজন বড় ডাক্তার। কিভাবে তার স্ত্রীর হেপাটাইটিস ই হয়েছিল তা আমরা না জানলেও তিনি অবশ্যই জানবেন। আমরা শুধু জানতে চাই কেন হয়েছিল। একটা বিশেষ সময়ে সঞ্জিত চৌধুরীর স্ত্রীর মরাটা কি প্রয়োজন হয়ে দাঁড়িয়েছিল? আমি কিচ্ছু বুঝতে পারছি না যে। বুঝতে আমিও পারছি না তা নয়, শুধু এটুকু বলতে পারি যে একজন ডাক্তারের পক্ষে কারো মৃত্যুর আয়োজন করা খুব শক্ত ব্যাপার নয়। ওমা, আপনি কি বলতে চান? ওটা খুন? এখনো বলিনি, কারণ প্রমাণ নেই। তবে মোটিভ হয়তো আছে। কি মোটিভ? ডাক্তার চৌধুরীর সঙ্গে তার স্ত্রীর বিয়ে হয় প্রায় 6 বছর আগে। তাদের একটি বছর তিনেকের মেয়েও আছে। মোটামুটি একটা সেট পরিবার। স্বামী স্ত্রীর মধ্যে খুব একটা ঝগড়া বিবাদেরও ব্যাপার ছিল না। কিন্তু কিন্তু তাদের মধ্যে হঠাৎ একটা মিসআন্ডারস্ট্যান্ডিং শুরু হয়ে গিয়েছিল বলে বাড়ির 2জন কাজের লোক আমাদের জানিয়েছে। ভদ্রমহিলা অসুস্থ হয়ে পড়বার আগে নাকি একদিন 2জনের মধ্যে তুমুল ঝগড়া হয় এবং ভদ্রমহিলা নাকি বলেছিলেন, তুমি ডিভোর্স করতে চাও, তোমাকে আমি নাকে খত দিয়ে ছাড়ব, ইত্যাদি ইত্যাদি। তারপরে হঠাৎ অসুখ এবং মৃত্যু।
শুধু ঝগড়া থেকেই কি কেউ কাউকে খুন করে? না ম্যাডাম, দেখতে হবে ঝগড়ার উৎসে কি আছে, সেইটি আসল। পৃথিবীতে স্বামীরা যখনই স্ত্রীকে হত্যা করে তখন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় হত্যার পিছনে আর একটি স্ত্রী লোক রয়েছেন। তবে আগেই বলেছি, আমাদের হাতে প্রমাণ নেই। আরো একটা কথা হলো, ডাক্তার চৌধুরী একজন গাইনোকোলজিস্ট। মহিলাদের সঙ্গেই তার নিত্য কাজ, সুতরাং মহিলাদের সম্পর্কে একটা ইমিউনিটি তৈরি হয়ে যাওয়াটা স্বাভাবিক ব্যাপার, যদি না কোনো এক্সট্রা অর্ডিনারি মহিলার সঙ্গে ইনভলভমেন্ট ঘটে। আমি আবার এক গলা জলে। আমিও। ডাক্তার চৌধুরী তার স্ত্রীকে খুন করেছেন এমন সন্দেহ কেউ করেননি, প্রশ্নটাও ওঠেনি। কোনো মহিলার সঙ্গে তার সম্পর্কের কথাও কেউ জানে না। তাহলেও একটা কথা আছে। স্ত্রীর মৃত্যুর পর দেখা যায় ডাক্তার চৌধুরী রাত জেগে কাউকে অনেকক্ষণ ধরে লম্বা ফোন করতেন, একজন বিশেষ কাউকে। সে সময়ে তার মুখ চোখ অন্যরকম হয়ে যেত। কিছুদিন পরেই নার্সিংহোমে তার উপর হামলা হয়। এর মধ্যেও কেউ কোনো কার্যকারণ সূত্র খোঁজেনি, শুধু আপনিই খুঁজেছেন। হ্যাঁ, এই হামলাটা একজন বিশেষ কেউ করেছিল, যার সঙ্গে সেই পেশেন্টের সম্পর্ক ছিল না। সে কে সেটা বলা আন্দাজে ঢিল ছোড়ার মতো হয়ে যাবে। তবে এমন কেউ যে পাওয়ারফুল, স্ট্রং মোটিভ আছে এবং বেপরোয়া। এসব ঘটনা যখন ঘটে তখন আমি পিকচারে ছিলাম না, কোনো তদন্তের ভারও আমাকে দেওয়া হয়নি, এবং এসব ঘটনা যে ঘটেছে তাও আমার জানার কথা নয়। আমি এই এত সব ঘটনা জেনেছি মাত্র 7 দিন আগে, যখন আমাকে ডাক্তার সঞ্জিত চৌধুরীর বাই, আপনি কি জানেন যে সঞ্জিত চৌধুরী মারা গেছেন? অবাক গার্গী তার বিস্ফারিত চোখে চেয়ে বলল, মারা গেছেন? কই, জানি না তো। চিন্তিত সবর তার মুখের দিকে চেয়ে বলে, জানেন না? না। ও, আপনি তো আবার খবরের কাগজ পড়েন না। না, পড়ি না। খবরটা অবশ্য তেমন গুরুত্ব দিয়ে ছাপাও হয়নি। সঞ্জিত চৌধুরী মারা যান একটি মোটর অ্যাক্সিডেন্টে। ইস, দুঃখের খবর। সব মৃত্যুই দুঃখের। আমি সবর দাশগুপ্ত কোনো মৃত্যুই পছন্দ করি না। কেউই করি না সবরবাবু, কিন্তু তবুও মৃত্যু তো আছেই, তাই না? হ্যাঁ মিস মিত্র, মৃত্যু আছেই আমাদের পিছনে। কত সুন্দর মুখ, কত সুন্দর শরীর, কত প্রতিভা, কত মেধা, কত অতৃপ্ত বাসনা, কত লোভ, কত আসক্তি মৃত্যুতে শেষ হয়ে যায়। হ্যাঁ, ব্যাপারটা ট্র্যাজিক, কিন্তু আমাদের তো কিছু করার নেই। সবর মাথা নেড়ে বলল, সঞ্জিত চৌধুরীর মৃত্যু না হলে এত ঘটনা আমার জানা হতো না, আপনার সঙ্গে পরিচয়ও হতো না। মোটর দুর্ঘটনায় মৃত্যু হলেও তার মধ্যে কিছু অসঙ্গতি থাকায় তদন্তে আমার তলব পড়ে। দুর্ঘটনা ঘটেছিল বেশি রাতে, বোধহয় 12টা বা তার পরে। ওদের নার্সিংহোমে একজন ভিআইপির স্ত্রী ভর্তি ছিলেন। রাত 12টায় হঠাৎ ফোন আসে যে রোগীর অবস্থা খারাপ, ডাক্তার চৌধুরীকে এক্ষুনি যেতে হবে।
চৌধুরী তাড়াতাড়ি তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন। নিউ আলিপুরের নির্জন রাস্তায় একটা লোহা বোঝাই ট্রাক তার গাড়িকে প্রায় পিষে ফেলে। ইনসিডেন্টালি গাড়িটা পরীক্ষা করে দেখা গেছে যে তাতে ব্রেক অয়েল ছিল না, অর্থাৎ বিপদের সময় চৌধুরীর গাড়ির ব্রেকও কাজ করেনি। লরিটা তাকে মেরে পালিয়ে যায়। ইস রে, ঘটনাটা এমনিতে উপেক্ষা করা যেত, কিন্তু তদন্তে নেমে দেখেছি নার্সিং হোম থেকে কোনো ফোন করা হয়নি এবং রোগীর অবস্থা সেই রাতে ভালোই ছিল। ওমা, তাহলে? সবর একটু হাসল। আপনি বুদ্ধিমতী, বুঝে নিন। ইজ ইট আ মার্ডার এগেন? খুব ছক কষে হিসেব করে চৌধুরীকে মারা হয়েছিল। কি মারল তাকে? আপনি কিছু অনুমান করতে পারেন? না তো, আমি কি করে অনুমান করব? মাফ করবেন, ভুল প্রশ্ন করেছি বোধহয়। আচ্ছা, আপনার কি কোনো মোবাইল ফোন আছে? না তো। চৌধুরীর ছিল, বিজিতের ছিল, নম্রতার আছে। কেন জিজ্ঞাসা করছেন? ডাক্তার চৌধুরীর মোবাইল ফোনের রেকর্ড চেক করে দেখা গেছে উনি একটা নম্বর খুব ফেভার করতেন। সেই নম্বরটা আপনার। হ্যাঁ, বলেছি তো, উনি মাঝে মাঝেই আমাকে ফোন করতেন। কি বলতেন তিনি আপনাকে? খুব ইম্পর্টেন্ট কথা কিছু নয়, গল্প করতেন। কখনো কখনো রাত 12টাতেও। আমারও তো খেয়াল নেই, একটু ভেবে বলুন। বোধহয় এক আধবার বেশি রাতেও করেছেন। অত রাতে ফোন করার কি বিশেষ কারণ ছিল? একটা দীর্ঘশ্বাস ফেলে গার্গী বলল, উনি পাগলামি করতেন। কিরকম পাগলামি? বিয়ে করার কথা বলতেন, অনেক কিছু প্রমিস করতেন, লোভ দেখাতেন বিদেশ নিয়ে যাওয়ার। আপনি কি তাকে প্রশ্রয় দিতেন? প্রশ্নই ওঠে না। আমাকে তো ওরকম প্রস্তাব কতজন কতভাবেই দিয়েছে। প্রশ্রয় দেওয়ার কথা উঠছে কেন পুলিশ সাহেব? কারণ কোনো কোনো ফোন কলের ডিউরেশন আধ ঘন্টা বা তারও বেশি ছিল। বললাম তো, উনি অনেক কথা বলে যেতেন। আমি তার কিছুটা শুনতাম, কিছুটা শুনতাম না। তবে অভদ্রতা করে ফোনটা নামিয়েও রাখতে পারতাম না। ঠিক আছে মিস মিত্র, কোনো দোষ হয়নি তো? আরে না না, দোষের কি আছে? আমি শুধু জেনে নিচ্ছি। আর কি জানতে চান? বেশি কিছু না। আপনি কি জানেন যে গত পরশু রাত্রে নম্রতার বাড়ির সুইমিং পুলে ডুবে বিজিত রায়চৌধুরী মারা গেছে? ও মা, সত্যি? মিস মিত্র, গুজব ছড়ানো আমার কাজ নয়। সুইমিং পুলে? হ্যাঁ, ঘোর মাতাল অবস্থায়। সাক্ষ্য প্রমাণাদি বলে নম্রতা আর বিজিত অনেক রাত অবধি সুইমিং পুলের ধারে বসেছিল। তাদের মধ্যে রোজকার মতোই ঝগড়াঝাঁটিও হয়। তারপর নম্রতা শুতে চলে যায়। ভোরবেলা বিজিতের মৃতদেহ সুইমিং পুলের মধ্যে পাওয়া যায়। স্যাড। হ্যাঁ, স্যাড। বিজিত আপনার সঙ্গে টেলিফোনে অনেক কথা বলতো, তাই না? হ্যাঁ, আমার মডেলিং এর ব্যাপারে উনি হেল্প করতেন। কেন? হি হ্যাড এ ক্রাশ অন মি। পুরুষদের তো ওইটাই দোষ। আমি তো কিছুই লুকোইনি সবরবাবু। না, আপনি এ পর্যন্ত তেমন কিছু লুকোননি, লুকোবার দরকারও আপনার নেই।
আপনি এই 20 বছর বয়সেই পুরুষদের সম্পর্কে বেশ হতাশ হয়ে পড়েছেন দেখছি। একটু হতাশা তো হতেই পারে, তাই না? হ্যাঁ, তা তো ঠিকই। ডাক্তার চৌধুরী যদি তার স্ত্রীকে খুন করে থাকেন, তবে তার পিছনে তার একটা বিশেষ উদ্দেশ্য ছিল। নার্সিংহোমে হামলা করে মারধর যে করেছিল, তারও একটা বিশেষ উদ্দেশ্য ছিল। হয়তো ডাক্তার চৌধুরীকে ভয় দেখিয়ে নিরস্ত করার জন্য। ডাক্তার চৌধুরী নিরস্ত হননি, ফলে তাকে খুন করার প্রয়োজন দেখা দিল। যে খুনটা করেছিল তারও একটা উদ্দেশ্য ছিল। সে হয়তো বিশেষ একজনকে খুশি ও নিষ্কণ্টক করার জন্য, হয়তো তারই অনুরোধে চৌধুরীকে খুন করায়। দ্বিতীয় লোকটা পাওয়ারফুল, প্রচুর টাকার মালিক, পিছনে শাসালো শ্বশুর। আপনি কি বিজিতের কথা বলছেন? অনুমান মাত্র। সত্যি কি না কে বলবে? আমার অবশ্য অনুমান হলো, নম্রতা একদিন জানতে পারে যে তার স্বামী বিজিত কোনো বিশেষ একজনের প্রেমে হাবুডুবু খাচ্ছে। আমার সন্দেহ, যার প্রেমে সে পড়েছিল সেই নম্রতাকে জানিয়ে দেয়। না জানালে বিজিত তার জীবন বিষময় করে দিত। ক্রমশ বিজিত নানা লোভনীয় কন্ট্রাক্ট তাকে দিয়ে ফেলেছিল। ওই জাল কেটে না বেরোতে পারলে মেয়েটির রক্ষে ছিল না। আর আপনি জানেন নম্রতা কেমন মেয়ে। পজিটিভ, রাগী, খেয়ালি, জেলাস এবং ক্রুয়েল। বিজিত তার একার জিনিস। বিজিতের সামান্য বেচাল সে সহ্য করতে পারে না। দৃপ্ত মুখে গার্গী বলে ওঠে, মিস্টার দাশগুপ্ত, আপনি কি এইসব নোংরা ঘটনায় আমাকে জড়াতে চাইছেন? সবর দাশগুপ্ত এক দৃষ্টে কিছুক্ষণ গার্গী মিত্রের দিকে চেয়ে রইল। গার্গীর চোখ ধীরে ধীরে নেমে গেল কোলের ওপর। সবর মৃদু হেসে বলে, আপনাকে দেবী প্রতিমার মতো দেখাচ্ছে। না, আপনার দুশ্চিন্তা করার মতো কিছু নেই। শুধু বলি, আমার কল্পনা শক্তি একটা ঘটনাকে প্রত্যক্ষ করেছে। সুইমিং পুলের ধারে হতচেতন মাতাল বিজিত বসে আছে। অনেক রাত। অন্ধকারে দ্রুত পায়ে একটি ছিপছিপে মেয়ে তার কাছে এলো। মেয়েটি নম্রতা। সম্ভবত মদের সঙ্গে ঘুমের ওষুধও দেয়া হয়েছিল বিজিতকে। নম্রতা তাকে সুইমিং পুলের চেয়ার শুদ্ধ ফেলে দেয়। তারপর জলে নেমে মায়া ভরে বিজিতের মাথাটা জলের নিচে চেপে ধরে রাখে কিছুক্ষণ। তারপর ঘরে ফিরে যায়। ইট ওয়াজ অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। তাহলে তো আপনার নম্রতার কাছেই যাওয়া উচিত। তাকে তো অ্যারেস্ট করার কথা আপনার। হাত তুলে সবর বলে, ধীরে মিস মিত্র, ধীরে। এখনো বিজিতের অটোপসি রিপোর্ট আমার হাতে আসেনি। কোনো সাক্ষী নেই, প্রমাণ নেই। তার উপর বিমলা প্রসাদের মেয়ের টাকা আর কানেকশনের জোর এত বেশি যে সামান্য পুলিশের পক্ষে তাকে ফাঁসানো প্রায় অসম্ভব। সম্ভবত তাকে ধরলেও বেনিফিট অফ ডাউটে মুক্তি পেয়ে যাবে। কারণ বিজিতের মৃত্যুটা খুন না অ্যাক্সিডেন্ট, সেটাই তো বিরাট প্রশ্ন। সুইমিং পুল তার প্রিয় জায়গা ছিল, সে মাতাল ছিল, অ্যাক্সিডেন্ট তো হতেই পারে। কেন যে আমার কাছে এলেন, শুধু
এই কথাটা জানাতে যে এই সব ঘটনার মধ্যে আপনি কোথাও নেই, আপনি সম্পূর্ণ নিষ্কলঙ্ক। দেবী প্রতিমার মতোই দেখাচ্ছে আপনাকে। কেন এই কথা বলছেন? আমার যে কেমন লাগছে। কেমন লাগছে মিস মিত্র? খারাপ? কিন্তু এসব ঘটনার একটা ভালো দিকও তো আছে। বিউটি কন্টেস্টের 3 জন অসাধু বিচারকের একজন অন্তত চরম শাস্তি পেয়েছে। অন্যায়ভাবে যে আপনাকে হারিয়ে বিউটি কুইন হয়েছিল, সে নিজের হাতে তার প্রিয়তম পুরুষটিকে খুন করে উন্মাদের মতো দেওয়ালে মাথা ঠুকে প্রলাপ বকছে। এ তো প্রকৃতিরই প্রতিশোধ, তাই না? আপনি যদি সেই প্রক্রিয়াটাকে একটুখানি সাহায্য করেই থাকেন, তাহলেও ইন্ডিয়ান পেনাল কোড আপনাকে ছুঁতেও পারবে না। অভিনন্দন মিস মিত্র, অভিনন্দন। গার্গী মিত্র হঠাৎ 2 হাতে তার মুখ চাপা দিল। আমি চলি মিস মিত্র, আপনি বরং একটু কাঁদুন। কাঁদলে মন হালকা হয়ে যায়। নমস্কার। নতুন বন্ধুদেরকে বলি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম আরো অনেক সুন্দর সুন্দর গল্প শোনার জন্য। ধন্যবাদ।